যাই হোক, আর মাত্র দুরাতের অপেক্ষা এবং তারপরে এই সিজনের প্রথম সিনিয়র ফুটবলারদের ডার্বি। এবং সেই ডার্বি হওয়ার আগে দুটো টিমই তাদের মতো করে স্ট্র্যাটেজি সাজাচ্ছে, ক্লোজ ডোর অনুশীলন শুরু করে দিয়েছে, সব কিছু হচ্ছে, কারণ প্রত্যেকেই চাই যে সমর্থকদের মুখে হাসি ফোটাতে। কিন্তু হ্যাঁ, ম্যাচটা যদি ড্রও হয়ে যায় তাহলেও দুটো টিমের অসুবিধা হওয়ার জায়গা নেই, তারা অফিসিয়ালি কিন্তু নকআউট স্টেজে চলে যাবে। যাই হোক, সেই ম্যাচ নিয়ে অবশ্যই কথা বলতে হবে নিশ্চিতভাবেই। একটা ওপর ডিসকাশন রয়েছে আজকে, খুব লেন্দি ট্যাকটিক্যাল অ্যানালিসিসের রাস্তায় যাব না, এটা নিয়ে কালকের দিনটা থাকুক, কারণ কে গিয়ে কে পিছিয়ে, কে ফেভারিট, কে পেছন থেকে ধাক্কা দিতে পারে, কার কাছে সব থেকে বেশি ভালো অস্ত্র রয়েছে, বেস্ট পসিবল লাইন আপ কী হতে পারে, এটার জন্য কালকের দিনটা থাকুক। আজকে একটু অন্য রকমের ডিসকাশন, যেটা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, তো স্কিপ করতে পারো। তার পাশাপাশি ইন্ডিয়ান ফুটবলের আরও বেশ কিছু আপডেট রয়েছে, অবশ্যই শেয়ার করব। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসির ব্যাপার। কালকে একটা বিষয় শেয়ার করেছিলাম যে হায়দ্রাবাদ কিন্তু নতুন ইনভেস্টর নিয়ে আসছে এবং সব কিছু রেডি হয়েছে। কিন্তু কালকের একটা ছোট্ট মিস্টেক ছিল, সেটা হচ্ছে যে জিন্দালদের সাথে টিভিএস আসতে পারে। এর আগে যখন জিন্দালরা তারা একটা আই লিগ টিমকে লঞ্চ করতে চেয়েছিল দিল্লি থেকে, তখন কিন্তু একটা কনসোর্টিয়াম তৈরি করে তারা টিভিএসকে নিয়েছিল, এবং টিভিএস কিন্তু একটা বিগার পার্ট হিসেবে সেই কনসোর্টিয়ামে ছিল। এবং কালকে অবধি বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে জানা যায় যে হ্যাঁ, এইবারেও কিন্তু জিন্দালরা আসছে টিভিএসকে সঙ্গে করে, কারণ একটা হিউজ ইনভেস্টমেন্ট রয়েছে, তো সেখানে টিভিএস আসছে। বাট রাত্রির অবধি বিভিন্ন আর্টিকেল দেখে যা জানতে পারলাম না, যে টিভিএস কিন্তু এইবারে আপাতত এখনও অবধি নেই। পরবর্তী সময় তারা আসতে পারে কিনা ঠিক নেই, কিন্তু আপাতত নেই। আগে তারা জিন্দালদের সাথে এসেছিল আই লিগের টিম নেওয়ার জন্য, আপাতত কিন্তু তারা নেই। জিন্দালরা পুরোপুরি নিজেদের ইনভেস্টমেন্ট থেকেই পুরো হায়দ্রাবাদ এফসিকে নিচ্ছে, যার এখনও কিছুটা পেপার ওয়ার্কস বাকি রয়েছে, যার জন্য একদম মাসের শেষ অবধি অপেক্ষা করতে হবে। এখনই পুরোটা হয়ে গেল, পুরো কমপ্লিট এটা বলা যাবে না, কারণ এখন অনেক পেমেন্ট ডিউ রয়েছে, সেইগুলোকে আস্তে আস্তে পে করতে হবে। অনেক অনেক মার্কেটে ডিউজ রয়েছে, সেটাকে ক্লিয়ার করতে হবে। তারপরে গিয়ে কিন্তু ফাইনাল যে পথ চলা সেটা শুরু হবে। আর একটা জিনিস বলে রাখা ভালো, যে এই জিন্দাল যারা বিসি জিন্দাল গ্রুপ, তারা কিন্তু কোনোভাবে ওপি জিন্দাল গ্রুপ না। ওপি জিন্দালদের আবার অনেক কটা জিন্দাল ভাগ হয়ে গেছে, কিন্তু যেটা ফুটবল এবং ক্রিকেটের সাথে যুক্ত তারা হচ্ছে জেএসডব্লিউ, পার্থ জিন্দাল। তা মানে তার কোম্পানি কিন্তু, মানে তাদের সজ্জন জিন্দাল, পার্থ জিন্দাল, তাদের কোম্পানি যে বেঙ্গালুরু বা দিল্লি ক্যাপিটালসকে চালায়, এটা কিন্তু তারা না। এরা পুরোপুরি ডিফারেন্ট একটা গ্রুপ, এদের পুরো ব্যবসাটাও ডিফারেন্ট রয়েছে। এবং এর আগে এদের নাম শোনা গেছিলো, যেটা বললাম যে আই লিগ টিম নেওয়ার ক্ষেত্রে, তো তারাই কিন্তু আসছে। এদের সাথে জেএসডব্লিউর কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। ফ্যামিলিগত কোনো রকম সম্পর্ক আছে কিনা জানি না, বাট হ্যাঁ, ওদের পুরো বিজনেস বা ওদের যা কিছু আর এদের যা কিছু ফ্যামিলি বিজনেস, পুরোটা কিন্তু ডিফারেন্ট। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রহিম আলী, তাকে কিন্তু আজকে অফিসিয়ালি ওড়িশা এফসি অ্যানাউন্স করে দিয়েছে, নিজেদের প্লেয়ার হিসেবে অ্যানাউন্স করে জানিয়ে দিয়েছে। অনেকদিন আগেই এটা ক্লিয়ার হয়ে গেছিলো, ট্রেনিং স্টার্ট করে দিয়েছিল, মেডিকেল ফেডিকেল সব কিছু কমপ্লিট হওয়ার পর তার কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে যে ডুরান্ড কাপের যে গ্রুপ স্টেজ, সেখানে আর জাস্ট দুটো ম্যাচ বাকি রয়েছে। আগামীকাল যেটা রয়েছে গোয়ার সাথে শিলং লাজোগের ম্যাচ বাকি রয়েছে। এই ম্যাচটার দিকে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল ফ্যান্সরা থাকিয়ে থাকবে, কারণ এই ম্যাচের রেজাল্ট আবার ডার্বির রেজাল্টের ওপর অনেক কিছু বেস করে, যে ছটা গ্রুপ থেকে কোন দুটো বেস্ট রানার্স আপ যাবে সেটা ডিপেন্ড হবে। তো দেখা যাক এই ম্যাচের রেজাল্ট কী হয়। অন্ততপক্ষে যদি কোনো উইনিং রেজাল্ট হয়ে যায় তাহলে কোথাও চাপের জায়গা নেই, কিন্তু যদি ড্র হয় তাহলে কিন্তু অনেক কিছু পারমুটেশন কম্বিনেশনের ওপর ডিপেন্ড করে ডার্বির রেজাল্ট থাকবে। এবং ডার্বির দিনকে কী হবে, ডার্বির রেজাল্ট কী হবে, তার উপরে দাঁড়িয়েও কিন্তু কে যাবে, কে আটকে যাবে, বা দুটো টিমই যাবে কিনা সব কিছু ডিপেন্ড করবে। তো দেখা যাক, এই দুটো ম্যাচই কিন্তু লাস্ট পড়ে রয়েছে, আর দুটো ম্যাচই ইন্টারেস্টিং হবে ফাইনাল যে স্লটগুলো রয়েছে সেই স্লটটা ফিল আপের জন্য। আর নেক্সট ব্যাপারটা অবশ্যই আনোয়ার আলীকে নিয়ে, কারণ আনোয়ার আলী আজকে অফিসিয়ালি ইস্টবেঙ্গল প্র্যাকটিসে যোগ দিয়েছে। গতকাল ইস্টবেঙ্গলের প্র্যাকটিস সেশন বন্ধ ছিল সিনিয়র প্লেয়ার বিদেশি প্লেয়ারদের, আজকে সেটা রিজিউম হয়েছে, এবং আজ আর কাল এই দুটো দিন কিন্তু ক্লোজ ডোর অনুশীলনের ব্যবস্থা ছিল। এবং পরশু দিনকেও সকালের যে ট্রেনিং সেশন রয়েছে সেটাও কিন্তু ক্লোজ ডোর হবে। তো মিডিয়ার পক্ষে একদমই জানা সম্ভব নয় যে অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি কী হতে যাচ্ছে, লাইন আপ কী হতে যাচ্ছে। একইভাবে মোহনবাগানও কিন্তু সেম স্ট্র্যাটেজি নিয়ে নিয়েছে, যে ক্লোজ ডোর অনুশীলন, কোনোভাবে কাউকে ঢুকতে দেওয়া হবে না, কোনো ফ্যান, কোনো মিডিয়া, কেউ অ্যালাউড হবে না। অ্যান্ড দ্যাটস গুড, দ্যাটস ভেরি মাচ গুড। চলো, টিম তাদের মতো করে স্ট্র্যাটেজি বানাবে, আমরা আমাদের মতো করে ভাববো যে কোন স্ট্র্যাটেজিটা বেটার হতে পারে, কোন লাইন আপটা বেটার হতে পারে, এটাই তো মজা। তারপর মিললে মিললো, আর না মিললে চলো, আলটিমেট কোচেরা যেটা নেওয়া হবে সেটাই হচ্ছে বেস্ট ব্যাপার দিনের শেষে। তো আনোয়ার আলী কিন্তু ইস্টবেঙ্গল প্র্যাকটিসে যোগ দিয়েছে। আনোয়ার আলী ইস্টবেঙ্গল প্র্যাকটিসে যোগ দেওয়ার পর সবার একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছে যে আনোয়ারকে কি ডার্বিতে দেখতে পাওয়া যাবে। দেখো, অবশ্যই তাকে ডুরান্ড কাপের জন্য রেজিস্ট্রেশন যে করানো হয়েছে এটা
আগে থেকেই সবার জানা হয়েছে। কিন্তু এখানে একটা মেন ব্যাপার যে আনোয়ার আলীকে ডুরান্ডের ডার্বিতে খেলানোর রিস্ক ইস্টবেঙ্গল নেবে কিনা, দের ইজ এ বিগ ডাউট, নিশ্চিতভাবে বিগ ডাউট। কিন্তু হ্যাঁ, তাকে দরকার। আপাতত যা ডিফেন্সের অবস্থা সেই জায়গাতে আনোয়ার আলী কিন্তু অনেকটা স্ট্রং হবে ইস্টবেঙ্গলের ডিফেন্স। আদারওয়াইজ যে ডিফেন্সিভ পারফরমেন্স আমরা দেখেছি আল্টি নাসিরের বিরুদ্ধে, সেই ডিফেন্সিভ পারফরমেন্স থাকলে কিন্তু নিশ্চিতভাবেই মোহনবাগান অ্যাটাকের ওপর মোহনবাগান অ্যাটাক থেকে যে চাপটা আসবে সেটাকে কনজিউম করা খুব চাপের ব্যাপার থাকবে। তো সেখানে আনোয়ার অনেকটা নির্ভরতা দিতে পারে। কিন্তু হ্যাঁ, এটাও মাথায় রাখা দরকার যে পিএসসির যে অর্ডার রয়েছে সেই অর্ডারে কিন্তু জানানো হয়েছিল যে যদি কোনো কম্পিটিশনে আনোয়ার আলী নামে তাহলে কিন্তু সেখানেও দুটো পার্টিরই রিস্ক থাকছে, অর্থাৎ তার ক্লাব এবং প্লেয়ার দুদিকেরই রিস্ক থাকছে। তো সেই রিস্কটা আপাতত ইস্টবেঙ্গল নিতে চাইছে কিনা তার উপরে ডিপেন্ড করে কিন্তু আনোয়ার আলীর খেলাটাও ডিপেন্ড করবে। আর যেহেতু বললাম যে কোনো মিডিয়া থাকছে না, কোনোভাবে হয়তো খুব বেশি লিক কোনো রকম ফুটেজও বেরিয়ে আসবে না যে কীভাবে কার্লোস কোয়াদ্রা তিনি স্ট্র্যাটেজি সাজাচ্ছেন, কোন প্লেয়িং ইলেভেনটাকে তিনি একটা সাইডে রেখে প্র্যাকটিস করছেন আর অন্যদিকে কোন ইলেভেনটাকে তিনি রাখছেন। অ্যান্ড ফাইনালি অবশ্যই ডার্বি নিয়ে কথা বলবো। ডার্বি নিয়ে আগেই বললাম যে ট্যাকটিক্যাল ডিসকাশনে যাব না, কিছু ছোটো ছোটো বিষয় রয়েছে শেয়ার করব। যার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যে ডার্বির টিকিট কিন্তু আপাতত ডুরান্ড বলছে যে পুরোপুরি সোল্ড আউট হয়ে গেছে, অর্থাৎ আমরা একটা হাউসফুল ডার্বি দেখতে চলেছি। কিন্তু দুটো টিমের ফ্যান বেসের অনেক মানুষ মনে করছেন যে না, ডার্বির টিকিট এখনও অবধি অ্যাভেলেবেল রয়েছে, সেটা সোল্ড আউট হয়নি, কিন্তু সেই সোল্ড আউট হয়ে যাওয়ার টিকিটটা চলে গেছে কালোবাজারিদের হাতে। তারা আপাতত ব্ল্যাকে হাই প্রাইসে টিকিট বিক্রি করবে এবং মোটামুটি কোনো কোনো টিকিটের পেছনে 200, 250, 300 বা 500 টাকা অবধি বেশি দিয়ে মানুষকে ডার্বি দেখতে যেতে হবে। এই দুর্দশা কবে কাটবে সিরিয়াসলি আমরা জানি না। কবে কর্তৃপক্ষ এই জিনিসটা বুঝতে চাইবেন যে অ্যাকচুয়ালি ডার্বিটা যাদের জন্য, তারা যদি সাফার করে তাহলে আলটিমেট লাভটা কী রয়েছে। কারণ এই যে লভ্যাংশ, এটা তো যারা অর্গানাইজার রয়েছে তাদের ঘরেও যাচ্ছে না, স্পন্সরের ঘরেও যাচ্ছে না, এটা যাচ্ছে এক শ্রেণীর কালো বাজারিদের পকেটে। তারাই কিন্তু সবথেকে বেশি মুনাফাটা নিয়ে যাচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার রয়েছে, এটা ভীষণভাবে বন্ধ হওয়া দরকার রয়েছে। দুটো টিমের ফ্যান বেসের একজন সিঙ্গেল সমর্থককেও যেন কোনোভাবে ব্ল্যাকে টিকিট কেটে মাঠে যেতে না হয়, 10 টাকা বেশি দিয়েও টিকিট কেটে যাতে মাঠে যেতে না হয়, এই জিনিসটা দেখার দায়িত্ব কিন্তু কর্তৃপক্ষের, এই জিনিসটা দেখার দায়িত্ব প্রশাসনের। এটাকে নিশ্চিত এবং নিশ্চিদ্র করার দায়িত্ব এবার নিতে হবে। সময় এসেছে। আমার মনে হয় যে দুটো টিমের ফ্যানবেসের তরফ থেকে যদি জয়েন্ট কোনো মুভমেন্ট হয় সোশ্যাল মিডিয়াতে বা রাস্তাতে, তাহলে কিন্তু এটার একটা পরিবর্তনের উপায় বার হতে পারে। দ্বিতীয় যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে ডার্বি মানে আমরা দেখি যে একটা ভীষণভাবে উত্তেজক পরিস্থিতি তৈরি হয় মাঠ এবং মাঠের বাইরে। এখান থেকে আমাদের একটু দূরে থাকতে হবে, কারণ অগাস্টের ডার্বি মানেই সেই 1980, যখন হয়তো আমি বা আমার মতো অনেকেই জন্মায়নি, সেটাকে শুনে শুনে বড় হয়েছি যে সেই অগাস্টের ডার্বি, সেই 16ই অগাস্ট আমাদের কাছে কি বিভীষিকাময় দিন সামনে নিয়ে এসেছিল। আবার দেখতে দেখতে আজকে সেই 16ই অগাস্ট, সেই দিন যেন কোনোদিনও না ফেরে। 2012 9 ডিসেম্বর আবারও একটা এরকম দিন হতে পারত এবং খুব আনলাকিলি সেই দিনকে আমি নিজে মাঠে উপস্থিত ছিলাম এবং তারপর থেকে খুব বেশি ডার্বি আমি অ্যাটেন্ড করিনি। এবং ডার্বি অ্যাটেন্ড করলেও সেখানে অন্ততপক্ষে ম্যাচ শেষ হওয়ার, আমার টিম জিতুক হারুক, ম্যাচ ড্র হোক, ম্যাচ শেষ হওয়ার অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট আগে আমি অনেস্টলি বলছি আমি মাঠ ছেড়ে চলে আসার চেষ্টা করেছি। কারণ সেই 2012 9 ডিসেম্বরের দিনটা আমাকে এখনও অবধি ফুটবল মাঠে তাড়িয়ে নিয়ে বেড়ায়। তার পাশাপাশি আরও অনেক ছোটো ঘটনার মুখোমুখি আমি হয়েছি, পড়ে গিয়ে পা কেটে যাওয়া থেকে শুরু করে সারা রাত সেই পা থেকে ব্লিডিং হওয়া বা টিমের ড্রেসিং রুমে ঢুকে তার ট্রিটমেন্ট করানো, বহু কিছু ঘটনা অন্তত আমার লাইফে হয়েছে। কিন্তু ডার্বি দেখতে গিয়ে আমি যাই, আমার সাথে যারাই অন্ততপক্ষে গেছে প্রত্যেককে আমি নিয়ে 10-15 মিনিট আগে বেরিয়ে চলে গেছি। এই এক্সপিরিয়েন্স কিন্তু আমার হয়েছে। এই জিনিস যেন আগামী দিনে আর কোনোদিনও না হয়, কোনোদিনও সেই ঘটনা না ঘটে, এটার দায়িত্ব কিন্তু দুটো টিমের সমর্থকদের। প্লিজ এই জায়গাটা থেকে দূরে থাকার চেষ্টা করো, এই জায়গাটা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো। যাই ঘটনা হোক না কেন, ম্যাচটা কিন্তু 90 মিনিটের, জেতা হারা সবটা 90 মিনিটের, কিন্তু জীবনটা সারা জীবনের। এটা মাথায় রাখা দরকার। এবং সেখান থেকে আমি অন্তত অ্যাপিল করতে পারি যে যেন কোনো ধরনের একটা সিঙ্গেল কোনো ঘটনাও যেন ডার্বির পরবর্তী সময়কে অ্যাফেক্ট করতে না পারে। আমরা কাদাপাড়ার কথা শুনি, আমরা বিভিন্ন মোড়ের কথা শুনি, সেখানে কোনো না কোনো সময় ইস্টবেঙ্গল বা মোহনবাগান সমর্থক কোথাও না কোথাও আক্রান্ত হয় এবং সেই ছবিগুলো কখনোই আমাদের জন্য সুখের না। এই জায়গাটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কারণ আলটিমেট আমরা তো ফুটবলেরই সমর্থক। তুমি যাকে মারছো সেও তো তার টিমকে সাপোর্ট করতে মাঠে গেছিলো। তো এই জিনিসটা আমাদের দরকার নেই, প্রয়োজন নেই কোনো কিছুর। 90 মিনিট আমরা লড়াই করব, প্লেয়াররা লড়াই করবে, চ্যান্ট হবে, স্লোগান হবে, যা খুশি হয়ে যাবে, কিন্তু কখনোই সেটা যেন জীবনদায়ী যেন না হয়, সেটা কারোর জীবনের জন্য যেন একটা বড় আঘাত বা দুর্ঘটনা যেন নেমে না আসে, এটা আমাদেরকে কিন্তু ঠিক করতে হবে। এবং তার পাশাপাশি এটা পরশু দিনকে ডার্বির জন্য আমার অন্তত দুটো ফ্যান বেসের কাছে একটা আর্জি রয়েছে। আমি হয়তো মাঠে থাকতে পারছি না, কিন্তু আমার মতো বহু সাধারণ মানুষ মাঠে থাকবে, যাদের হয়তো
এই জীবনে বিরাট কিছু প্রতিবাদ বা বিরাট কিছু প্রতিরোধের সবসময় সুযোগ আসে না, কিন্তু এত বড় একটা স্টেডিয়াম, এত বড় একটা মঞ্চ, এত বড় একটা প্রোগ্রাম, এবং সেখানে দাঁড়িয়ে দুটো টিমের ফ্যান বেস যদি অন্ততপক্ষে প্রতিবাদটা শুরু করে, প্রতিবাদের একটা স্বর প্রত্যেকটা জায়গাতে যদি মিলে যায়, তাহলে আমার মনে হয় যে সেটা আমাদের জন্য সুস্থ সমাজ ফিরে পাওয়ার জন্য একটা বিরাট বড় স্টেপ হতে পারে। যে ঘটনা কলকাতার বুকে ঘটেছে, সেখানে দাঁড়িয়ে আমরা জাস্টিস চাই, আমরা ন্যায় চাই, আমরা বিচার চাই, এটা যেন দুটো টিমের সমর্থকদের গলা থেকে বেরিয়ে আসে। কারণ সেখানে দাঁড়িয়ে আমরা আর কেউ ইস্টবেঙ্গল বা মোহনবাগান থাকবো না, সেখানে দাঁড়িয়ে আমরা বাঙালি থাকবো, সেখানে দাঁড়িয়ে আমরা মানুষ থাকবো, সেখানে দাঁড়িয়ে আমরা সুস্থ সমাজ চাই, এরকমই একটা মেসেজ যেন দেওয়া হয় দুটো টিমের ফ্যান বেসের কাছে। এটাও আমার একটা আর্জি থাকবে। তো এর বেশি আর ডার্বিটা নিয়ে কিছু বলার নেই। একটা সুস্থ, স্বাভাবিক এবং খুব সুন্দর ডার্বি হোক, এইটুকু এক্সপেকটেশন থাকছে। যারা মাঠে যাবে তারা যেন প্রত্যেকে সুস্থভাবে নিজে, ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধবের সাথে একইভাবে যেভাবে আনন্দ করতে করতে ডার্বিতে দেখতে গেছিলো, সেইভাবে যেন ফিরে আসতে পারে, এইটুকু আর্জি রেখে আমি আজকের ভিডিও শেষ করলাম। এবং কালকে ট্যাকটিক্যাল যা কিছু অ্যানালিসিস রয়েছে নিশ্চিতভাবেই হবে। এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা কিছু ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।